নিজের খাদ্য নিজে বানাইতে পারে বা নড়াচড়া করতে পারে, বা সহজ কথায় যাদের প্রাণ আছে আমরা তাদেরকে জীব বলে ডাকি। পৃথিবীতে প্রায় অণুজীব থেকে শুরু করে কোটি কোটি প্রজাতির জীব আছে। এই জীবগুলোর মধ্যে এই জীবগুলোর মধ্যে কোনো কোনো জীব আছে উদ্ভিদ, কোনো কোনো জীব আছে প্রাণী, কোনো কোনো জীব আছে অণুজীব, কোনো কোনো জীব আছে ছত্রাক, কোনো কোনো জীব আছে মানে আহ ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাকটেরিয়ার মতো, মানে অণুজীবের মতোই। বলা হয়ে থাকে পৃথিবীর এই সমগ্র জীবগুলো সম্পর্কে যদি আমি একটু জানতে চাই, তাহলে পৃথিবীর জীবগুলাকে শ্রেণীবিন্যাস করা হয়েছিল। ছোটবেলায় আপনারা পড়ছেন, আমি তো একটু সাজায় আসতেছি। পৃথিবীর জীবগুলারে পৃথিবীর জীবগুলারে জানার উদ্দেশ্যে জীবগুলাকে 5টা রাজ্যে ভাগ করা হয়েছিল। ছোটবেলায় হয়তো বা জানেন, একটা রাজ্যের নাম ছিল মনেরা, একটা রাজ্যের নাম ছিল প্রতিষ্ঠা, একটা রাজ্যের নাম ছিল ফানজাই, একটা রাজ্যের নাম ছিল প্লান্টি, এবং একটা রাজ্যের নাম ছিল এনিমেলিয়া। মনেরা রাজ্যে আমরা পৃথিবীর মনেরা রাজ্যে আমরা পৃথিবীর কিছু ব্যাকটেরিয়া নিয়ে কথা বলি, সায়ানো ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া নিয়ে। প্রতিষ্ঠা রাজ্যে আমরা কিছু প্রোটিস্টান বা প্রোটোজোয়া নিয়ে আলোচনা করি। তাড়াতাড়ি ঢুকেন, তাড়াতাড়ি ঢুকেন। ক্লাস দেও 11টায়, আসেন 11:30টায় কেন? এটা তাকাও। এবং প্লান্টি রাজ্যে একটু তাকাও, প্লান্টি মানে উদ্ভিদ জগৎ। এই জায়গায় আমরা পৃথিবীর সমগ্র উদ্ভিদ নিয়ে কথা বলি। আমরা যেহেতু ভুটানি পড়তেছি, আমরা একটু প্লান্টিটা নিয়ে আজকে একটু কথা বলবো। উদ্ভিদ বলা হয়ে থাকে এখন পর্যন্ত পৃথিবীতে প্রাপ্ত, একটু মনোযোগ দিয়ে শুনবেন, এখন পর্যন্ত পৃথিবীতে প্রাপ্ত উদ্ভিদের প্রজাতির সংখ্যা হচ্ছে প্রায় 5 লক্ষ। মানে এখন পর্যন্ত পৃথিবীতে 5 লক্ষ প্রজাতির উদ্ভিদ পাওয়া গেছে, প্লান্টি পাওয়া গেছে। যে 5 লক্ষ প্রজাতির মধ্যে আমি প্রজাতিগুলো বলি। আম গাছ একটা প্রজাতির নাম, জাম গাছ একটা উদ্ভিদের প্রজাতির নাম, কাঁঠাল গাছ একটা প্রজাতির নাম উদ্ভিদের, শৈবাল একটা উদ্ভিদের প্রজাতির নাম। এরকম ভাবে একটা একটা করে প্রজাতি পাওয়া গেছে কত লাখ? 5 লাখ। বলো আম গাছ একটা প্রজাতি, কিন্তু আম গাছটাকে পৃথিবীতে একটা আছে? আম গাছকে পৃথিবীতে একটা আছে? হাজার হাজার আছে না? উদ্ভিদের সংখ্যা কিন্তু অনেক বেশি, কিন্তু প্রজাতি কয়টা? 5 লাখ। কয় লাখ? 5 লাখ। দেখেন তো একটু এই লাইটটা দিলে কিছু চোখে পড়ে? এটা একটু বোর্ডটাকে অন করার জন্য একটু তাকান। পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় 5 লাখ প্রজাতির উদ্ভিদ আছে। একটু মনোযোগ দিয়ে শোনো, একটু একটু খেয়াল করো। এই 5 লাখ প্রজাতির উদ্ভিদ গুলা সম্পর্কে যদি আমরা একটু সহজে জানতে চাই বা একটু বিশ্লেষণ করতে চাই, তুমি একটু দেখো তোমার আশেপাশে যে উদ্ভিদ গুলো আছে। আমি কতগুলো উদ্ভিদের নাম বলি: ঘাস, ধান গাছ, গম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, এরপরে দূর্বা ঘাস, শৈবাল, এগুলো কিন্তু উদ্ভিদ। এবং আরো অনেক প্রজাতির যে মস, ফার্ন, এগুলো কিন্তু সবই উদ্ভিদ। এরকম অনেক প্রজাতির উদ্ভিদ তোমার আশেপাশে আছে, তুমি একটু খেয়াল করো। তুমি জাস্ট একটু খেয়াল করো উদ্ভিদ গুলোর দিকে তাকায়া। এই উদ্ভিদ গুলোর মধ্যে কোন কোন উদ্ভিদের কাঠ হয়, কোন কোন উদ্ভিদের কাঠ হয় না, তাই না? আম গাছ, জাম গাছ, তাদের কাঠ হয়। ধান গাছে কাঠ হয়? ধান গাছে কাঠ হয় না। দূর্বা গাছে কাঠ হয় না। তাহলে দেখো, কোন কোন উদ্ভিদ হয় খুবই বড়, কোন কোন উদ্ভিদ হয় খুবই ছোট, তাই না? কোন কোন উদ্ভিদে দেখেন ফুল ফল বীজ হয়, কোন কোন উদ্ভিদে ফুল ফল বীজ হয় না। বলেন শৈবাল একটা উদ্ভিদ, শৈবালে কোনো ফুল হয়? শৈবাল ফুল নামক কোন ফুলের নাম শুনছেন? শৈবাল ফুল, শৈবালে কোনো কি হয় না? ফুল হয় না। অধিকাংশ ঘাস, অধিকাংশ ঘাসের মধ্যে কোনো ফুল হয় না। অধিকাংশ ঘাস জাতীয় উদ্ভিদ, ঘাস ফুল আলাদা কথা, কিন্তু অধিকাংশ ঘাস জাতীয় উদ্ভিদে কোনো কি হয় না? ফুল হয় না। আবার বলতো সব উদ্ভিদে কি ফল হয়? সব উদ্ভিদে আবার কি হয় না? ফল হয় না। তাহলে দেখেন পৃথিবীতে যে প্রায় 5 লক্ষ প্রজাতির উদ্ভিদ পাওয়া গেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই 5 লক্ষ প্রজাতির উদ্ভিদ গুলো সম্পর্কে যদি আমি একটু জানতে চাই, তাহলে আমরা এই উদ্ভিদ গুলার এই গঠনগত পার্থক্যের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদ গুলাকে কতগুলা দলে বা শ্রেণীতে ভাগ করতে পারি। তো একজন বিজ্ঞানী ছিলেন, বিজ্ঞানী বেনথাম এবং হুকার, দুইজন বিজ্ঞানী। বিজ্ঞানী বেনথাম এবং হুকার দুইজন বিজ্ঞানী প্রথম উদ্ভিদের এই বৈশিষ্ট্যগুলা চিহ্নিত করছে। এই উদ্ভিদের ফুল হয়, এটার ফুল হয় না, এটার কাঠ হয়, এটার কাঠ হয় না। এই উদ্ভিদটা এতটুকু বড়, এই উদ্ভিদটা এতটুকু ছোট, এটা পানিতে জন্মায়, এটা স্থলে জন্মায়। এই বৈশিষ্ট্যগুলাকে তিনি চিহ্নিত করছে। চিহ্নিত করিয়া উদ্ভিদ গুলাকে 2টা শ্রেণীতে ভাগ করছে, ফুল, ফল এবং বীজের উপর ভিত্তি করে। তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। পৃথিবীতে 5 লক্ষ প্রজাতির উদ্ভিদের মধ্যে কোন কোন উদ্ভিদের ফুল ফল বীজ হয় না। এটা মনোযোগ দিয়ে শুনেন। তাহলে অধিকাংশ উদ্ভিদের কি হয় না? ফুল ফল বীজ হয় না। আর অধিকাংশ উদ্ভিদের ফুল ফল বীজ হয়। যেমন ফুল ফল বীজ হয় না এরকম একটা উদ্ভিদের নাম হচ্ছে শৈবাল, একটা উদ্ভিদের নাম হচ্ছে মস। মস কি চিনেন?
মস, আপনাদেরকে একটু স্ক্রিনে দেখাই। এই যে যে উদ্ভিদটা দেখতেছেন, ছোটবেলায় খেলাধুলা করতেন এই উদ্ভিদটা নিয়ে। হ্যাঁ, এই উদ্ভিদটার নাম হচ্ছে মস। একটা মস, সরি ওটা ফার্ন, সরি এটা হচ্ছে ফার্ন। আর আগেরটা এই যে উদ্ভিদটা ওটা একটা মস জাতীয় উদ্ভিদ, মস। তাহলে বলো ফার্ন এবং মস, বলো তো এই উদ্ভিদটার জীবনে ফুল দেখছো? এই উদ্ভিদটার ফুল কি জীবনে দেখছো? না, এই উদ্ভিদের ফুল হয় না। তাহলে আমি যেটা বলতেছিলাম, পৃথিবীতে যত উদ্ভিদ আছে উদ্ভিদ গুলাকে, স্যার একটু লাগাই আসেন না, আর কি আসবে না, একটু লাগাই আসেন। পৃথিবীতে যত উদ্ভিদ গুলো আছে এই উদ্ভিদ গুলাকে ফুল, ফল, বীজের উপর ভিত্তি করে। আচ্ছা একটু বলো তো, ফল কি ফুল থেকে তৈরি হয় না? ফুলের সংজ্ঞা কি? ফুল হচ্ছে একটা উদ্ভিদের জননাঙ্গ। আমরা জানি ফুলের মধ্যে পুং জননাঙ্গ এবং গর্ভাশয় বা স্ত্রী জননাঙ্গ বা স্ত্রীকাশর থাকে, তাই না? তাহলে ফুল হচ্ছে, ফুলের সংজ্ঞাটা হচ্ছে এটা, প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটককে ফুল বলে। তাহলে ফুল হচ্ছে একটা উদ্ভিদের প্রজননের জন্য রূপান্তরিত বিটক। বিটক মানে একটা পাতা বা কাণ্ড, বিটক। তাহলে একটু তাকাও, তাহলে ফুল হচ্ছে একটা উদ্ভিদের কি অঙ্গ? প্রজননাঙ্গ। তাহলে বলো, ফুলের মাধ্যমে পরাগায়ন ঘটে, ফলে বীজ এবং ফল উৎপন্ন হয়, তাই না? তাহলে বলো, একটা ফুলের মানে একটা উদ্ভিদের ফুল নাই, তার কি ফল হবে? উদ্ভিদের কি নাই? ফুল নাই, কারণ ফলটা উৎপন্ন হয় কোন জায়গা থেকে? ফুল থেকে। উদ্ভিদের ফুলের মধ্যে পরাগায়ন ঘটে, পরাগায়ন ঘটার পরে যে ভ্রূণ বা জাইগোটটা হয় সেটার নামই ফল। তাহলে বলো, একটা উদ্ভিদের যদি ফুল না থাকে তার ফল হবে? ফল যদি না থাকে ভিতরে বীজ হবে? একটু বুঝছেন? ফুল না থাকলে কি নাই? ফল নাই। ফল না থাকলে কি হবে না? বীজ হবে না। তাহলে যার ফুল নাই তার ফলও নাই, তার বীজও নাই। কথাটা কি বুঝছেন? পৃথিবীতে যে উদ্ভিদ গুলো আছে 5 লক্ষ উদ্ভিদ, একটু শুনেন আমি লিখাবো। 5 লক্ষ উদ্ভিদ গুলাকে ফুল, ফল, বীজের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা হয়েছে। আমরা মেইনলি ফুলটাকে হাইলাইট করতেছি, কারণ ফুল না থাকলে ফল নাই, ফল না থাকলে কি নাই? বীজ নাই। তাহলে আমরা ফুলটাকে হাইলাইট করে বলতেছি, পৃথিবীতে যে সকল উদ্ভিদের ফুল হয় না আমরা ওই উদ্ভিদ গুলাকে বলি অপুষ্পক উদ্ভিদ। কি উদ্ভিদ? অপুষ্পক। অ মানে নাই, পুষ্প বা ফুল নাই। আর পৃথিবীতে যে সকল উদ্ভিদের ফুল আছে তাদেরকে আমরা বলি সপুষ্পক উদ্ভিদ। কি উদ্ভিদ? সপুষ্পক। তাহলে একটু বলো, আমরা উদ্ভিদ সম্পর্কে জানতেছি, নাথিং এলস, উদ্ভিদ সম্পর্কে। পৃথিবীতে যে উদ্ভিদ গুলো আছে, কত প্রজাতির উদ্ভিদ বললাম? 5 লক্ষ প্রজাতির। এই পৃথিবীতে উদ্ভিদ গুলার মধ্যে কোন কোন উদ্ভিদের মধ্যে কি হয় না? ফুল, ফল, বীজ হয় না। আমরা ওই উদ্ভিদ গুলাকে কি পুষ্পক বললাম? অপুষ্পক উদ্ভিদ। কি পুষ্পক? অপুষ্পক। লিখেন, আমি লিখাবো। অপুষ্পক উদ্ভিদ। একটু দেখাও। আর অধিকাংশ উদ্ভিদের কি হয়? ফুল, ফল, বীজ হয়। আমরা ওই উদ্ভিদ গুলাকে কি বললাম? সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ। এবার একটু তাকাও, বলো সপুষ্পক উদ্ভিদ মানে ফুল, ফল কি হয়? বীজ হয়। অপুষ্পক মানে ফুল, ফল, বীজ হয় না। তো শোনেন, এই অপুষ্পক উদ্ভিদের বলতো ফুল আছে নাকি নাই? সহজ কথাই, অপুষ্পকে নাই। তাহলে উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ফুল আছে কিন্তু তার ফুলটাকে লুকায়িত বা নাই। উদ্ভিদের শরীরে ফুলটা নাই, এই কারণে তো সে অপুষ্পক। আমরা অপুষ্পক উদ্ভিদ গুলাকে বায়োলজির ভাষায় বলি ক্রিপ্টোগেমিয়া। ক্রিপ্টো মানে লুকায়িত, হিডেন, নাই। তাহলে ক্রিপ্টো মানে লুকায়িত, তার ফুলটা লুকায়িত, তার উদ্ভিদের শরীরে ফুলটা নাই। তখন আমরা এই উদ্ভিদটাকে বলি অপুষ্পক, বা বায়োলজির ভাষায় কি গেমিয়া বললাম? ক্রিপ্টোগেমিয়া। তাহলে বলো, অপুষ্পক উদ্ভিদের, অপুষ্পক উদ্ভিদের, অপুষ্পক উদ্ভিদের অপর নাম কি গেমিয়া? ক্রিপ্টোগেমিয়া। কি গেমিয়া? ক্রিপ্টোগেমিয়া। তাহলে বলেন ক্রিপ্টোগেমিয়া মানে কি উদ্ভিদ? অপুষ্পক উদ্ভিদ। এবার একটু তাকান, যে সকল উদ্ভিদের ফুল, ফল, বীজ হয় মানে যারা সপুষ্পক, তাদেরকে আমরা বলি ফেনেরোগেমিয়া। ফ্লাওয়ার কথাটা থেকে আসছে ফেনেরো, গ্রিক। তাহলে বলো, যাদের ফুল, ফল, বীজ হয় তাদেরকে আমরা বলি কি গেমিয়া? ফেনেরোগেমিয়া। একটু তাকান, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ফেনেরোগেমিয়া। তাহলে আমি একটু আবার বলি, পৃথিবীতে 5 লক্ষ প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ফুল, ফলের উপর ভিত্তি করে পৃথিবীর সমগ্র উদ্ভিদকে 2টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। কোন কোন উদ্ভিদের ফুল, ফল, বীজ হয় না তাদেরকে বলি ক্রিপ্টোগেমিয়া বা অপুষ্পক উদ্ভিদ। আর অধিকাংশ উদ্ভিদের ফুল, ফল, বীজ হয় তাদেরকে বলি ফেনেরোগেমিয়া বা সপুষ্পক উদ্ভিদ। এবার একটু তাকাও, তাহলে বলেন তো এই অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে যদি একটা কথা বলো, এই যে অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগেমিয়া সম্পর্কে, তাহলে বলো তাদের একটা বৈশিষ্ট্য বলো, তাদের কি হয় না? ফুল হয় না, ফলে কি হয় না? ফল হয় না, আর কি হয় না? বীজ হয় না। তাহলে বলেন ক্রিপ্টোগেমিয়াদের ফুল, ফল, বীজ হয় না। বলো তো ফেনেরোগেমিয়া ঠিক তার উল্টা না? ফেনেরোগেমিয়াদের কি হয়? ফুল হয়, ফল হয় এবং বীজ হয়। তাহলে তাদের ফুল, ফল এবং বীজ হয়।
ফুল ফল এবং বীজ হয়। এবার একটু বলো, ফুল একটু আগে বলছি উদ্ভিদের জননাঙ্গ বা প্রজননাঙ্গ, তাই না? একটা উদ্ভিদের জননাঙ্গের নাম কি? ফুল। তাহলে বলো তো, ফুলের মাধ্যমে উদ্ভিদ যে জননটা করে, এটা যৌন নাকি অযৌন? চালাক হইলে বলার কথা। একটু আগে বলছি ফুলের মধ্যে পুংস্তবক, স্ত্রীস্তবক আছে, শুক্রাণু ডিম্বাণু আছে। তাহলে ফুলের মধ্যে যে জননটা হয় সেটা কোন জনন? যৌন জনন। তাহলে আবার একটু বলো, যদি কোন উদ্ভিদের ফুল নাই থাকে, কোন উদ্ভিদের ফুল নাই, সে কি যৌন জনন করতে পারবে? তাহলে যে সকল উদ্ভিদের ফুল ফল নাই তারা কি জনন করে না? যৌন জনন করে না। কোন জনন করে? অযৌন। তাহলে বলেন ক্রিপ্টোগ্যামিয়া যারা আছে তাদের প্রধান জনন পদ্ধতির নাম কি? অযৌন। তাহলে ক্রিপ্টোগ্যামিয়া কোন জননটা করে? অযৌন জনন করে। আর বলো, আর বলো, যারা ফেনেরোগেমিয়া তারা সাধারণত কোন জননটা করে? যৌন জনন, কারণ তাদের যৌন জননাঙ্গটা আছে, যৌন জনন করে। আমি একটা কথা একটু বলে নিই, আমি কিন্তু সাধারণ জননের কথা বলছি, মানে ক্রিপ্টোগেমিয়াদের সাধারণ জননটা হচ্ছে অযৌন, ফেনেরোগেমিয়াদের সাধারণ বা কমন জননটা হচ্ছে যৌন। কোন কোন ক্রিপ্টোগেমিয়া, সবাই না, কোন কোন ক্রিপ্টোগেমিয়া একটা অস্থায়ী জননাঙ্গ গঠন করতে পারে। যে হাইড্রা শরীরের বলছিলাম প্রজনন ঋতুতে অস্থায়ী জননাঙ্গ গঠিত হয়, কোন কোন ক্রিপ্টোগেমিয়া এরকম প্রজনন ঋতুতে অস্থায়ী জননাঙ্গ গঠন করে যৌন জনন করতে পারে, কিন্তু এটা তাদের সাধারণ জনন পদ্ধতি না। তাহলে বলো, ক্রিপ্টোগ্যামেটের দুইটা জননী হইতে পারে, যৌন বা অযৌন, কিন্তু সাধারণ জনন পদ্ধতি কোনটা? অযৌন। ফেনেরোগেমিয়াতে যৌন জননের পাশাপাশি অযৌন হইতে পারে, তবে সাধারণ কোনটা? যৌন। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আমরা সামনে কথা বলবো। তাহলে বলো, আমি আবার বলি, পৃথিবীতে যত উদ্ভিদ পাওয়া গেছে, উদ্ভিদ গুলাকে আমরা ফুল ফল বীজের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করছি। যে সকল উদ্ভিদের ফুল ফল বীজ হয় না তারা কি গেমিয়া? ক্রিপ্টোগেমিয়া বা অপুষ্পক উদ্ভিদ। যাদের ফুল ফল বীজ হয় তারা কি গেমিয়া? ফেনেরোগেমিয়া বা পুষ্পক উদ্ভিদ। তাহলে ক্রিপ্টোগেমিয়া উদ্ভিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের ফুল ফল বীজ হয়, সরি, ফেনেরোগেমিয়াদের বৈশিষ্ট্য হচ্ছে ফুল ফল বীজ হয়, আর ক্রিপ্টোগেমিয়াদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ফুল ফল বীজ হয় না। আর যেহেতু তাদের ফুল ফল বীজ হয় না, তাদের প্রধান জনন পদ্ধতিটা অযৌন। আর তাদের ফুল ফল বীজ হয়, তাদের প্রধান জননটা যৌন। বলতো ক্রিপ্টোগেমিয়া উদ্ভিদের কয়েকটা উদাহরণ দাও তো, যাদের ফুল ফল বীজ হয় না। ওই যে স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন, ফার্ন, ফার্ন, এটা ফার্ন। তাদের কি ফুল ফল বীজ হয়? এই যে আরেকটা ডায়াগ্রামেটিক ছবি, মস, এটা, এটার কি ফুল ফল বীজ হয়? মস, তারও কি হয় না? ফুল ফল বীজ হয় না। তাহলে দুইজনই কি গেমিয়া? ক্রিপ্টোগেমিয়া। বলেন তো, এই যে উদ্ভিদটার নাম শৈবাল, শৈবাল ফুলের নাম শুনছেন? শৈবাল ফুল, শৈবাল ফল নাম শুনছ? তাহলে শৈবালেরও কি হয় না? ফুল ফল বীজ হয় না। তাহলে তারাও কি গেমিয়া? ক্রিপ্টোগেমিয়া। বলেন ঘাস, অধিকাংশ ঘাস জাতীয় উদ্ভিদ, এই যে এরা, এই যে এরা ফুল ফল বীজ হয়, ফুল ফল বীজ হয়, তাহলে তারাও কি গেমিয়া? ক্রিপ্টোগেমিয়া। ঘাস ফুল কিন্তু ঘাস না, ঘাস ফুল হচ্ছে গাছের নাম, সে একটা অন্য উদ্ভিদ, আমরা আলোচনা করবো সামনে। তাহলে বলো, ঘাসও একটা কি গেমিয়া? ক্রিপ্টোগেমিয়া। কিছু ফেনেরোগেমিয়ার নাম বলো তো দেখি। ফেনেরোগেমিয়া, আম জাম কাঁঠাল কলা লিচু, তারা সবাই কি গেমিয়া? ফেনেরোগেমিয়া। মাথায় ঢুকছে? মানে তোমার আশেপাশে যত উদ্ভিদ দেখো ম্যাক্সিমাম ফেনেরোগেমিয়া, মানে তাদের সবারই ফুল হয়, ফল হয়, আর কি হয়? বীজ হয়। বলতো গোলাপ একটা ক্রিপ্টো নাকি ফেনেরো? ফেনেরোগেমিয়া, ভেরি গুড। বলেন আম জাম কাঁঠাল কলা লিচু, তারাও ফেনেরোগেমিয়া। বুঝছেন? আসো একটু আগাই, তোমাকে একটা কথা আগে একটু শিখাই নেই, একটা কথা শিখাই নেই। আমরা মূল একটা উদ্ভিদের সাধারণত তিনটা বৈশিষ্ট্য, একটা উদ্ভিদের দেহের গঠনের তিনটা জিনিস থাকে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা উদ্ভিদের দেহের গঠনের তিনটা জিনিস থাকে। মাটির নিচে যে জিনিসটা থাকে না হচ্ছে মূল, মাটির উপরে যে জিনিসটা থাকে না হচ্ছে কাণ্ড, কাণ্ড, এবং সবুজ সবুজ যে জিনিসটা থাকে না হচ্ছে পাতা। তাহলে বলে একটা উদ্ভিদের গঠনের তিনটা জিনিস থাকে, মূল, কাণ্ড আর পাতা। এটা একটা উদ্ভিদের সাধারণ বৈশিষ্ট্য, তাদের গঠনের তিনটা জিনিস থাকবে, মূল থাকবে মাটির নিচে, কাণ্ড থাকবে, আর একটা কি থাকবে? পাতা থাকবে। একটু তাকান, একটা শব্দ শিখাই আমরা। মূলটাকে, মূল, মূলের বায়োলজিক্যাল শব্দ হচ্ছে রাইজোম। কি নাম? রাইজোম। রাইজোম মানে কি? মূল। আমি একটু লিখি, এটা মুছে ফেলবো আমি। বলেন মূল মানে কি? রাইজোম। ভূনিম্নস্থ রূপান্তরিত মূলটাকে আমরা রাইজোম বলি। তাহলে বলেন রাইজোম মানে কি? মূল। তাহলে রাইজোম মানে মূল, এটা যেন একটু মাথায় সেট হওয়া থাকে, রাইজোম মানে কি? মূল। তাহলে হলো একটা উদ্ভিদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তার রাইজোম বা মূল থাকে, কাণ্ড থাকে, আর কি থাকে? পাতা। কিন্তু তুমি একটু আমার দিকে তাকাও বা একটু স্ক্রিনে তাকাও, একটু স্ক্রিনে তাকাও। দেখো, আমি কিছু ক্রিপ্টোগেমিয়া নিয়ে কথা বলবো, তারপর আমরা ফেনেরোগেমিয়া নিয়ে আলোচনা করব।
কিছু ক্রিপ্টো গেমের সম্পর্কে কিছু কথা বলি। দেখেন শৈবাল, এই যে স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন এটা একটা শৈবাল। একটু দেখেন তো, তুমি শৈবালটাকে একটু ভালো করে লক্ষ্য করো। তুমি কি শৈবালের কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা বুঝতে পারতেছো? দেখো আমাকে বলতে পারো কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা? তুমি এটা বুঝতে পারতেছো না। একটু তাকাও পরবর্তী আরেকটা উদ্ভিদ দেখো, সেই বলো ক্রিপ্টো নাকি ফেনোরোগেমিয়া? শৈবালটা, শৈবালটা কি গেমিয়া? ক্রিপ্টোগেমিয়া। দেখেন তাহলে তার মূল কাণ্ড পাতা বোঝা যায় না। পরে একটা ছবি দেখেন, এই যে পরের ছবিটা, এটা হচ্ছে একটা মস। মসের বাংলা নাম হচ্ছে ব্রায়োফাইটা, বায়োলজিক্যাল নাম হচ্ছে ব্রায়োফাইটা। মস মানে কি ফাইটা? ব্রায়োফাইটা। এটা হচ্ছে ব্রায়োফাইট জাতীয় উদ্ভিদ বা মস। এটা দেখেন তো, তার কাণ্ড আর পাতা বোঝা যায়, মূলের কথা বাদ দেন, কাণ্ড আর পাতা কি বোঝা যায়? কোনটা কাণ্ড কোনটা পাতা আপনি আলাদা করতে পারবেন? ইভেন তার আপনি বলতে পারেন যে নিচের মতো জিনিস দেখা যায় এগুলো মূল, কিন্তু অ্যাকচুয়ালি এটা মূল না। আমরা একটু সামনে আলোচনা করব। একটা উদ্ভিদের মূলের গঠনের বা মূলের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন মূলের মধ্যে কিউটিকল থাকা যাবে না, মূলের মধ্যে কিছু ত্বক আছে নাম হাইপোডার্মিস, এটা থাকা যাবে না। আমরা টিস্যু তন্ত্র পড়াই, এগুলো মূলে থাকা যাবে না। এটা হচ্ছে একটা মূলের বৈশিষ্ট্য। কিন্তু তার এই যে যে শিকড়ের মতো নিচের দিকে দেখতেছেন, তার গঠনে সবই আছে। তাহলে বলো তুমি তাকে মূল বলে ডাকবা? মূলের মধ্যে যেগুলো থাকা দরকার নাই এগুলো তার মধ্যে আছে। আর হাইপোডার্মিস, কিউটিকল এগুলো কাণ্ডে থাকে। কোথায় থাকে? কাণ্ডে। তাহলে বলো এগুলা কাণ্ডের বৈশিষ্ট্য, কিন্তু দেখতে কার মতো? মূলের মতো। তুমি কি তাকে মূল বলবা নাকি মূলের মতো বলবা? মূলের মতো, কিন্তু কি না, মূল না। একটু যেন মাথায় থাকে। তাহলে এই উদ্ভিদটারও তুমি মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারতেছ না। একটু দেখান পরবর্তী আরেকটা উদ্ভিদ দেখাই। পরবর্তী আরেকটা উদ্ভিদ দেখাই। এই দেখেন, এটা হচ্ছে ফার্ন। ফার্ন, বা আমরা এটাকে বায়োলজির ভাষায় বলি টেরিডোফাইটা। কি ফাইটা? টেরিডোফাইটা। একটু দেখেন ফার্নের একটা ডায়াগ্রামটিক ছবি যদি আপনাকে দেখায়, এটা হচ্ছে একটা ফার্নের ছবি। দেখেন ফার্নের ছবির নিচের দিকে একটা মূল আছে, দেখছেন? এই যে রাইজোম মানে কি? মূল। দেখেন এই যে কাণ্ড আছে, এই যে কিছু কাণ্ড আছে, উপরের দিকে সবুজ সবুজ পাতা আছে। তাহলে বলো টেরিসটাকে তুমি কি ভাগ করতে পারতেছো? মূল, কাণ্ড, পাতায়। তাহলে দেখেন পৃথিবীতে যত অপুষ্পক উদ্ভিদ আছে তাদের মধ্যে আবার একটু গঠনগত পার্থক্য আছে। বলো তার কি ফুল হয়? সেও একটা ক্রিপ্টোগামিয়া না? শৈবালের কি ফুল হয়? সেও একটা ক্রিপ্টোগামিয়া। মশার কি ফোন হয়? সেও একটা ক্রিপ্টোগামিয়া। তারা ক্রিপ্টোগামিয়া হওয়া সত্ত্বেও তাদের গঠনগত একটা পার্থক্য আছে। গঠনগত পার্থক্য আমরা কিসের উপর ভিত্তি করে করলাম? মূল, কাণ্ড এবং পাতা। দেহকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় কি যায় না, তার উপর ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশনটা করছি। একটু তাকাও, শৈবাল যে উদ্ভিদটা আছে, শৈবাল উদ্ভিদটাকে মূল কাণ্ড পাতায় একদমই ভাগ করা যায় না। একদমই মূল কোনটা, কাণ্ড কোনটা, পাতা কোনটা বোঝা যায় না। কিন্তু পরবর্তী উদ্ভিদটার মূলের মতো একটা অংশ দেখা যায়, মানে মূল মনে হয় সৃষ্টি হইতেছে, এবং পরবর্তী উদ্ভিদটার একদম ভাগ করা যায়। তাহলে বলেন তো, উন্নতর দিক থেকে যদি বলি, উন্নতের সিকোয়েন্সটা যদি বলি, তাহলে সবচেয়ে অনুন্নত উদ্ভিদটা শৈবাল, তাই না? কারণ তার কোনো কিছুই নাই। আর সবচেয়ে তার তুলনায় একটু উন্নত মস বা ব্রায়োফাইটা। মস বা কি ফাইটা? ব্রায়োফাইটা। সবচেয়ে বেশি উন্নত তিনটার মধ্যে টেরিডোফাইটা, কারণ দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। উন্নত নাকি অনুন্নত এটা কি করে বুঝবেন? পৃথিবীতে উন্নত উদ্ভিদ, জাম জাম, কাঁঠাল, কলা, লিচু, তাদের সাথে কম্পেয়ার করেন। আমি যদি বলি একটা প্রাণী উন্নত নাকি অনুন্নত, এটাকে মানুষের সাথে কম্পেয়ার করবা, কারণ পৃথিবীতে সবচেয়ে উন্নত জীবের নাম হচ্ছে মানুষ। তাহলে একটা জীব উন্নত নাকি অনুন্নত এটা বুঝতে হইলে একটা উন্নত জীবের সাথে কম্পেয়ার করবেন। উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত জীবের নাম এই যে আম জাম কাঁঠাল কলা লিচু। আর প্রাণীর মধ্যে সবচেয়ে উন্নত জীব মানুষ। তাহলে বলেন উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে সবচেয়ে মিল কার? টেরিডোফাইটা বা ফার্নের। আর উন্নত উদ্ভিদের সাথে সবচেয়ে কম মিলে কার? শৈবালের। বুঝছেন? তাহলে মূল কাণ্ড পাতার উপর ভিত্তি করে আমরা অপুষ্পক উদ্ভিদটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? তিনটা ভাগে। শৈবালের যে ভাগটা, এটার নাম আমি আপাতত একটু দেই, পরে আমি শিখাই দেবো কেন নামটা দিলাম। শৈবাল উদ্ভিদটার নাম দিলাম থ্যালোফাইটা। কি ফাইটা? থ্যালোফাইটা। কি ফাইটা? থ্যালোফাইটা। তাহলে বলেন উন্নত সিকোয়েন্স অনুযায়ী আমরা এই ক্রিপ্টোগেমিয়াটাকে তিনটা ভাগে ভাগ করছি। একটু তাকাও, ক্রিপ্টোগেমিয়ার মধ্যে সবচেয়ে অনুন্নত উদ্ভিদটার নাম কি ফাইটা? থ্যালোফাইটা। কি ফাইটা? থ্যালোফাইটা। বলেন তার তুলনায় আরেকটু উন্নত, তার তুলনায় আরেকটু উন্নত ব্রায়োফাইটা। কি ফাইটা? ব্রায়োফাইটার বাংলা কি? মস। ব্রায়োফাইটার বাংলা কি? মস। বলেন তার তুলনায় আরেকটু উন্নত টেরিডোফাইটা। কি ফাইটা? টেরিডো, বাংলা কি? টেরিস বা ফার্ন। টেরিডোফাইটা। টেরিডোফাইটা। আমি একটু বাংলাটা লিখে দিই, টেরিডোফাইটা। ব্রায়োফাইটার বাংলা হচ্ছে মস। ব্রায়োফাইটার বাংলা হচ্ছে মস, টেরিডোফাইটার বাংলা হচ্ছে ফার্ন। ফার্ন। একটু তাকান, একটু তাকাও আমার দিকে। এই যে থ্যালোফাইটা আছে না, থ্যালোফাইটার মধ্যে কাকে ফেলছিলাম?
শৈবালকে, সাথে শৈবালের একটা সহযোদ্ধা আছে নাম ছত্রাক। শৈবাল কি? ছত্রাক। ছত্রাক চিনো তো? ব্যাঙের ছাতা চিনেন না? ওই যে দেখেন পিছনে একটা ছবি দেওয়া আছে ব্যাঙের ছাতার, এটা হচ্ছে ছত্রাক। তুমি বলতে পারো ভাইয়া ওই যে নিচে ছত্রাকের তো একটা কাণ্ড দেখা যায়, উপরে তো ওই যে কি যেন দেখা যায়। অ্যাকচুয়ালি তুমি যেটা দেখতেছো এটা ছত্রাকের জননাঙ্গ, এটা দেহের অংশ না। দেহের ছত্রাকের সম্পূর্ণ দেহের অংশ থাকে মাটির নিচে, এই যেভাবে থাকে ছত্রাকের দেহটা মাটির নিচে এইভাবে থাকে। উপরে যেটা তুমি দেখো এই যেটা হচ্ছে ছত্রাকের সম্পূর্ণ জননাঙ্গ, এই যে উপর সম্পূর্ণটা জননাঙ্গ। ছত্রাকের মূল দেহটা কোথায় থাকে? মাটির নিচে। তাহলে বলো এটা হচ্ছে ছত্রাকের দেহ, এটা কি মূল নাকি কাণ্ড নাকি পাতা? বোঝা যাবে? তাহলে বলেন, আমরা থ্যালোফাইটার মধ্যে শৈবালের একটা সহযোদ্ধার কথা বলছি, নাম কি? ছত্রাক। সে একটা উদ্ভিদ। ছত্রাক একটা কি? উদ্ভিদ। তাহলে বলেন থ্যালোফাইটার মধ্যে দুইটা উদ্ভিদ ফেলা হয়েছে, শৈবাল আর ছত্রাক। ব্রায়োফাইটার মধ্যে কাকে ফেললাম? মস্কিট। টেরিডোফাইটার মধ্যে কাকে ফেললাম? ফার্নকে। তাদের একটা কমন বৈশিষ্ট্য বলে, তাদের ফুল ফল বীজ হয় নাকি হয় না। তাদের প্রধান জনন পদ্ধতি অযৌন জনন। এবার একটু এদিকে তাকান। বলো, আমরা ক্রিপ্টো গেমিয়ে নিয়ে একটু কথা বললে, আমরা ক্রিপ্টো গেমিয়াকে উন্নত থেকে উন্নত দিকে কয়টা ভাগে ভাগ করছি? তিনটা। একটা থ্যালোফাইটা, একটা ব্রায়োফাইটা, একটা টেরিডোফাইটা। একটু তাদের সম্পর্কে বলেন। বলো থ্যালোফাইটা সম্পর্কে বলো। তার দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়? শৈবাল শৈবাল ভাগ করা যায়? তার মূল কাণ্ড পাতাকে ভাগ করা যায় না, কিন্তু কার মতো একটা গঠন দেখা যায়? ওই যে মূলের মতো একটা গঠন দেখা যায়। আর তার দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। তাহলে দেখেন আমি একটু লিখি। থ্যালোফাইটার দেহকে মূল কাণ্ড পাতায়, মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় নাকি যায় না? মূল কাণ্ড পাতায় যায় না, ভাগ করা যায় না। দেখেন আমি ঠিক চিহ্ন দিতেছি বাকিগুলা। বলো ব্রায়োফাইটার দেহটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। আচ্ছা আমি যাই লিখি, ব্রায়োফাইটার দেহটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, বলেন। আচ্ছা সরি সরি সরি, টেরিডোফাইটার দেহটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। এবার একটু বলো এই যে ব্রায়োফাইটার কথা বলো। এই যে ব্রায়োফাইটা, এই যে ব্রায়োফাইটা দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, ঠিক আছে, কিন্তু তার মতো একটা গঠন দেখা যায়। মূলের মতো একটা গঠন দেখা যায়, কিন্তু কি না? মূল না। মানে তার কাজটা মূলের সাথে মিলে কিন্তু গঠনটা মিলে না। এই জন্য আমরা বলছি মূলের মতো, কিন্তু কি না? মূল না। একটা শব্দ শিখেছিলাম বাইরেতে, ওয়েট বা উইডা মানে মতো। বাইরেতে ওয়েট মানে কি বোঝায়? মতো বোঝায়। তাহলে বলেন তার দেহকেও মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। কথাটা ঠিক নাকি ভুল? ঠিক। কিন্তু কার মতো একটা অংশ দেখা যায়? মূলের মতো। তার দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, কিন্তু রাইজয়েড থাকে। বলেন রাইজোম মানে মূল, রাইজোমের মতো রাইজয়েড। রাইজোম মানে মূল, রাইজোমের মতো রাইজয়েড। কিন্তু তার শরীরে মূলের মতো কি থাকে? মূলের মতো রাইজয়েড থাকে। রাইজয়েড থাকে। তাহলে বলেন, আমরা ক্রিপ্টোগেমিয়া সম্পর্কে পড়াশোনা করতেছি। বলো ক্রিপ্টোগেমিয়ার মধ্যে থ্যালোফাইটা দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। ব্রায়োফাইটার মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, কিন্তু মূলের মতো একটা অংশ দেখা যায়, নাম কি? রাইজয়েড। বলেন টেরিডোফাইটা। টেরিডোফাইটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, মানে তার মূলও আছে, কাণ্ড আছে এবং কি আছে? পাতা আছে। একটু আমাকে বলো তো, এই উদ্ভিদ গুলা, এই যে এই উদ্ভিদ গুলা মানে উদ্ভিদ জগৎ, বলো তো একটা উদ্ভিদ আদি কোষী জীব নাকি প্রকৃতি কোষী জীব? একদম মাইরিয়া পিঠে এখন ইন্টারউইথ বলে উদ্ভিদ আদিকোষী জীব। আদিকোষী জীব হচ্ছে ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া। আদিকোষী জীব কারা? ব্যাকটেরিয়া। প্রোটিস্টা তার হচ্ছে মোটামুটি আদিকোষী জীব। অ্যামিবা তার আদিকোষী জীব। প্রকৃত জীব হচ্ছে সকল উদ্ভিদ, সকল প্রাণী, সকল ছত্রাক। তারা কি কোষী জীব? প্রকৃত কোষী। আদিকোষ প্রকৃত কোষ বুঝেন নাকি বুঝেন না? ক্লাস 6 থেকে পড়তেছেন আদিকোষ প্রকৃত কোষ। বলো আদিকোষী জীব মানে তাদের নিউক্লিয়াসটা কেমন? সুগঠিত না। তার আদিকোষী জীব মানে নিউক্লিয়াসের গঠনে নিউক্লিয়ার পর্দা নাই। আর প্রকৃত কোষে জীব মানে তার নিউক্লিয়াসের সবই আছে, নিউক্লিয়াসটা সুগঠিত। একটু তাকান। তাহলে একটু বলো তো এই যে উদ্ভিদ গুলা সম্পর্কে বলতে পড়তেছি, উদ্ভিদ। তাহলে বলো উদ্ভিদের সবাই সুগঠিত নাকি সুগঠিত না? সুগঠিত। তাহলে তারা সবাই প্রকৃত কোষের জীব বা কি ক্যারিওটিক? ইউক্যারিওটিক। কি ক্যারিওটিক? ইউক্যারিওটিক। এবার একটু তাকান। আচ্ছা যাই হোক, এবার একটু বলো আমরা এটা নিয়ে একটু কথা বলি। বলো থ্যালোফাইটার মধ্যে, থ্যালোফাইটা, আমি আমি যে তোমাকে এটার দেহ সম্পর্কে একটু কথা বলি, তার দেহের গঠন পরিচিতি। বলা হয় থাকে থ্যালোফাইটার দেহটা হচ্ছে এককোষীয় হইতে পারে, বহুকোষীয় হইতে পারে। বলো থ্যালোফাইটার দেহ এককোষী, বা পৃথিবীতে অনেক শৈবাল পাবেন এককোষী, আবার অনেক শৈবাল পাবেন বহুকোষী। এই ব্রায়োফাইটা থেকে শুরু হয়েছে বহুকোষী। বলেন, আমি আমি একটু সাজাই নিই। বলো থ্যালোফাইটার দেহটা কয় কোষী হইতে পারে? দেহটা আমি কিন্তু পরিচিতি পড়তেছি, দেহ এক বা বহুকোষী। দেহ কয় কোষী? এক বা কয় কোষী? বহুকোষী। এটা বলেন ব্রায়োফাইটা, বতে ব্রায়োফাইটা এখান থেকে শুরু হয়েছে বহুকোষী।
বতে বহুকোষী। বলো ব্রায়োফাইটার দেহটা কয় কোষী? বহুকোষী। মহাশের দেহ কয় কোষী? বহুকোষী। বলো তো থ্যালোফাইটা থেকে ব্রায়োফাইটা উন্নত, তাই না? থ্যালোফাইটা থেকে কে উন্নত? ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা থেকে কে উন্নত? সে বহুকোষী হয়ে গেছে, তার কি কোনো এক কোষী থাকার প্রশ্ন আসে? তাহলে টেরিডোফাইটা কয় কোষী? বহুকোষী। বলো টেরিডোফাইটা কয় কোষী? বহুকোষী। এই যে বহুকোষী, বহুকোষী। তাহলে বলেন থ্যালোফাইট এক কোষী হইতে পারে, বহুকোষী হইতে পারে। তাহলে শৈবাল সম্পর্কে একটা কথা বলো, শৈবাল কয় কোষী? এক কোষী অথবা বহুকোষী। ছত্রাক সম্পর্কে কথা বলেন, ছত্রাক কয় কোষী? এক কোষী বা বহুকোষী। আপনি ব্রায়োফাইট সম্পর্কে কথা বলেন, ব্রায়োফাইট কয় কোষী? বহুকোষী। টেরিডোফাইট কয় কোষী? একটু চালাক হলে বলেন তো, তারা কয় কোষী? তাদের থেকে অবশ্যই তারা উন্নত, তাহলে তারা সবাই কয় কোষী? বহুকোষী। এবার একটু তাকাও, একটু তাকান। তারা এক কোষী হোক বা বহুকোষী হোক, একটু তাকান, তারা এক কোষী হোক বা বহুকোষী হোক, তারা কিন্তু প্রকৃত কোষী। তারা এক কোষী হোক বা তারা বহুকোষী হোক, তাদের দেহটা হচ্ছে হ্যাপ্লয়েড। দেহটা কি? মানে নিউক্লিয়াসে এন সংখ্যক বা এক সেট ক্রোমোজোম আছে। তাহলে বলো ব্রায়োফাইটার দেহটা কি? হ্যাপ্লয়েড। ব্রায়োফাইটার দেহটা কি? তাহলে বলো শৈবালের দেহটা হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড। বলো আম গাছ জাম গাছ তারা হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? ডিপ্লয়েড। শৈবালের দেহটা হ্যাপ্লয়েড। একটু তাকান, ব্রায়োফাইট সে বহুকোষী হইলেও দেহটা হ্যাপ্লয়েড। বলেন ব্রায়োফাইটার দেহটাও হ্যাপ্লয়েড। বলো মস এটা বহুকোষী হইলেও দেহটা কেমন? হ্যাপ্লয়েড। ডিপ্লয়েড শুরু হইতো টেরিডোফাইটা থেকে, তাহলে বলো টেরিডোফাইটার দেহটা ডিপ্লয়েড। তাহলে বলো বাকি যা আছে তারা সবাই ডিপ্লয়েড। তাহলে বলুন দুইটা এককোষী হ্যাপ্লয়েড উদ্ভিদ, সরি দুইটা হ্যাপ্লয়েড উদ্ভিদের কথা যদি বলি, থ্যালোফাইটা আর কি ফাইটা? কান খুলে শুনেন, মস পর্যন্ত সবাই হ্যাপ্লয়েড, মসের পরে সবাই ডিপ্লয়েড। এবার তো তাকাও, আমি আবার একটু বলি। দেখেন আপনাকে যদি থ্যালোফাইট সম্পর্কে কিছু কথা বলতে বলি, থ্যালোফাইট সম্পর্কে কিছু কথা বলো, তুমি শুরু করতে পারো যে ভাইয়া থ্যালোফাইটের ফুল ফল বীজ হয় না। যেহেতু ফুল ফল বীজ হয় না, তাহলে থ্যালোফাইটের প্রধান জননটা হচ্ছে অযৌন। আপনি বলতে পারেন ভাইয়া থ্যালোফাইটের দেহটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। আমি স্ক্রিনের ছবিগুলো দেখাইছি, আপনি নিজের চোখে দেখছেন। আপনি বলতে পারেন ভাইয়া থ্যালোফাইটের দেহটা এককোষী হইতে পারে, বহুকোষী হইতে পারে। তুমি বলো থ্যালোফাইটের দেহটা এককোষী হোক বা বহুকোষী হোক, দেহটা সর্বদাই হ্যাপ্লয়েড। দেহটা সর্বদাই কি? হ্যাপ্লয়েড। একটু একটু আগাই, একটু আগাই, একটু তাকাও। শোনো, থ্যালোফাইটার দেহটা হ্যাপ্লয়েড আর সর্বদা এককোষী অথবা বহুকোষী। একটু শোনো, আমরা জানি উদ্ভিদের দেহের ভিতরে পানি এবং খাদ্য পরিবহনের জন্য একটা বিশেষ টিস্যু আছে, জাইলেম এবং ফ্লোয়েম। নাম শুনছেন? এটা উদ্ভিদের মাটি থেকে পানি উপরে নিয়ে যায় জাইলেম, মাটি থেকে জলটা উপরে নিয়ে যায় জাইলেম, পাতা থেকে ফুডটা নিচে নিয়ে আসে ফ্লোয়েম। যতে জল যতে জাইলেম, ফতে ফুড ফতে ফ্লোয়েম। তাহলে জাইলেম জল নিয়ে যায় উপরে, ফ্লোয়েম ফুড নিয়ে যায় সারা দেহে। এই জাইলেম এবং ফ্লোয়েম একটা উদ্ভিদে একত্রে থাকে। তোমার আমার শরীরে যেমন যেদিক দিয়ে ধমনী গেছে তার বিপরীত পাশ দিয়ে শিরা আসছে, একটা উদ্ভিদে যেদিক দিয়ে জাইলেম গেছে তার পাশ দিয়ে ফ্লোয়েম নামছে বা ফ্লোয়েম আসছে। জাইলেম এবং ফ্লোয়েম একটা উদ্ভিদে একত্রে থাকে। আমরা একত্রে থাকা জাইলেম এবং ফ্লোয়েমকে বলি ভাস্কুলার বান্ডল। তার একটা বান্ডল গঠন করতে একত্রে। তার বলে জাইলেম এবং ফ্লোয়েমকে একত্রে আমরা কি বললাম? সহজ কথায় ভাস্কুলার বান্ডেল মানে জাইলেম প্লাস ফ্লোয়েম। এটা মাথায় ঢুকছে? বলেন ভাস্কুলার বান্ডেল মানে পরিবহন গুচ্ছ বাংলা। ভাস্কুলার মানে পরিবহন, বান্ডেল মানে গুচ্ছ। পরিবহন গুচ্ছ মানে জাইলেম এবং ফ্লোয়েম। একটু তাকাও, শৈবাল ছত্রাক, বলো শৈবাল কোথায় থাকে? পানির নিচে না, পানির মধ্যে থাকে কিনা অধিকাংশ শৈবাল? তাহলে বলো তো শৈবালের পানি পরিবহনের কোনো দরকার আছে নাকি? দেহের যে কোনো অংশই পানি শোষণ করতে পারবে? যে কোনো অংশই পানি শোষণ করতে পারবে না। মানে শৈবাল তো পানির নিচে নিমজ্জিত থাকে, তাহলে তার শৈবালের যে কোনো অংশই পানি শোষণ করতে পারবে কি পারবে না? তাহলে তার জাইলেম ফ্লোয়েমের দরকার আছে। মনে রাখবেন থ্যালোফাইটটা হচ্ছে অভাস্কুলার, মানে তার দেহে ভাস্কুলার বান্ডাল নাই। তাহলে একটু বলো থ্যালোফাইটটা কি ভাস্কুলার? অভাস্কুলার। একটু তাকান, থ্যালোফাইটটা হচ্ছে অভাস্কুলার, মানে তার শরীরে কি নাই? জাইলেম এবং ফ্লোয়েম নাই। একটু আসেন ব্রায়োফাইট, এই ব্রায়োফাইটার দেহটা অভাস্কুলার। বলে ব্রায়োফাইটো কয় ভাস্কুলার? অভাস্কুলার। সে মাটির সাথে মিশে চ্যাপ্টা হয়ে থাকে। আমরা ডিটেইল নিয়ে পড়াবো যখন এই অধ্যায়ে পড়াবো। ভাস্কুলার শুরু হয়েছে টেরিডোফাইট থেকে। বলেন টেরিডোফাইট কি? ভাস্কুলার। তাহলে টেরিডোফাইটও একটা কি উদ্ভিদ? ভাস্কুলার উদ্ভিদ। মানে তার দেহে কি আছে? জাইলেম এবং ফ্লোয়েম আছে। যে মাটি থেকে পানি খনিজ লবণ পরিবহনের জন্য যা যা থাকা দরকার সবই টেরিস বা টেরিডোফাইটার মধ্যে আছে। বুঝছেন? দেখো আমি আমি আরেকটু আগাই, বলো তাহলে অভাস্কুলার উদ্ভিদ কারা কারা? থ্যালোফাইটার, ব্রায়োফাইটার। তাদের মধ্যে একটু মিল আছে, তারা দুইজনই হ্যাপ্লয়েড, দুইজনই অভাস্কুলার। দুইজনই হ্যাপ্লয়েড, দুইজনই অভাস্কুলার। আর টেরিডোফাইটার ডিপ্লয়েড, তারা কেমন? ভাস্কুলার। বুঝছেন?
একটু শোনো, আর একটু আগাই বলো। আমি একটু শুরুতেই বলছিলাম যে এই উদ্ভিদগুলা সাধারণত কোন জনন করে? অযৌন করে, তবে যৌন জনন করতে পারে। তারা প্রজনন ঋতুতে দেহটার মধ্যে একটা অস্থায়ী জননাঙ্গ তৈরি করে। আপনাকে একটা কথা বলি, কান খুলে শুনে নেন। যৌন জননের এককের নাম হচ্ছে গ্যামিট। কান খুলে শোনো, যৌন জননের এককের নাম কি? গ্যামিট। আর অযৌন জননের এককের নাম হচ্ছে স্পোর। তাহলে যৌন জনন হয় গ্যামিট দ্বারা, অযৌন জনন হয় স্পোর দ্বারা। যৌন জননের জন্য আরেকটা জিনিস দরকার গ্যামিট ছাড়াও, সেটার নাম হচ্ছে জননাঙ্গ। যে জায়গায় গ্যামিটটা তৈরি হবে সেটার নামে কি অঙ্গ? জননাঙ্গ। একটা জীবের জননাঙ্গ নাই, সে যৌন জননে চিন্তা করতে আছে, এটা সম্ভব না। যৌন জননের জন্য অবশ্যই জননাঙ্গ থাকা বাধ্যতামূলক, কারণ জননাঙ্গের মধ্যে গ্যামিট তৈরি হবে। কথা কি বুঝছেন? জননাঙ্গটাকে আমরা উদ্ভিদের ভাষায় বলি রেণুথলি। কি থলি? রেণুথলি। বলেন যাহা জননাঙ্গ তাহাই রেণুথলি। একটু দেখেন, জননাঙ্গটাকে আমরা কি বললাম? রেণুথলি বাংলায়। আর বায়োলজির ভাষায় এটাকে বলে গ্যামেটনজিয়াম বা স্পোরানজিয়াম। যাই হোক, শিখা লাগবে না। তাহলে বলো, এই উদ্ভিদটা যদি যৌন জনন করে তাহলে তাদের একটা রেণুথলি দরকার আছে নাকি নাই? তাহলে তাদের একটা রেণুথলি দরকার আছে, কারণ ওইখানে তারা কি বানাবে? গ্যামিট বানাবে। রেণুথলি বা জননাঙ্গে তারা গ্যামিট বানাবে, গ্যামিট দ্বারা কি জনন করবে? যৌন জনন। তাহলে এই সকল উদ্ভিদগুলো যদি যৌন জনন করে তাহলে তাদের একটা জননাঙ্গ গঠিত হওয়া দরকার। এবার একটু বলো, এই শ্রেণীর উদ্ভিদগুলোর মধ্যে অধিকাংশ উদ্ভিদ মানে এককোষী আছে নাকি নাই? এককোষী উদ্ভিদ আছে নাকি নাই? মানে বলো, উদ্ভিদের দেহটাই কয় কোষী? এককোষী। আবার সে যদি একটা জননাঙ্গ গঠন করতে চায়, একটু বুঝেন, উদ্ভিদটা এককোষী, সে যদি একটা জননাঙ্গ হয় সেটা বহুকোষী হবে? সেটা বহুকোষী হবে। তার ওই এককোষী দেহটাই একটা সাময়িক সময়ের জন্য জননাঙ্গ হিসেবে কাজ করবে, তারপরে আগের মতো দেহকোষ হয়ে যাবে। তাহলে বলো, তার দেহটা এককোষী হোক বা বহুকোষী হোক, একটু শোনেন, থ্যালোফাইটার দেহটা এককোষী হোক বা বহুকোষী হোক, তার যদি কোনো জননাঙ্গ গঠিত হয় সর্বদা এককোষী। কয় কোষী? তার দেহটা এককোষী হোক বা বহুকোষী হোক, তার যদি কোনো জননাঙ্গ বা রেণুথলি গঠিত হয়, রেণুথলিটা কয় কোষী? এককোষী। কথাটা মাথায় থাকবে। তাহলে আমি একটা পয়েন্ট লিখতেছি যে থ্যালোফাইটার, থ্যালোফাইটার রেণুথলি বা জননাঙ্গ, একটু তাকাও, রেণুথলি বা কি অঙ্গ? জননাঙ্গ। জননাঙ্গ সর্বদাই কয় কোষী? সর্বদাই আমি এককোষী। বলো, থ্যালোফাইটার রেণুথলি বা জননাঙ্গ সর্বদাই কয় কোষী? এককোষী। তার জননাঙ্গটা, এই যে তার ব্রায়োফাইটার, বলো তার দেহটা এককোষী নাকি বহুকোষী? বলেন, তার দেহটা এককোষী নাকি বহুকোষী? বহুকোষী। তার জননাঙ্গটা বহুকোষী। দেহটা যেহেতু বহুকোষী, জননাঙ্গটাও কেমন? বহুকোষী। বলো, তার যদি বহুকোষী পাও, তার জননাঙ্গটাও বহুকোষী, কারণ তার থেকে কে উন্নত? টেরিডোফাইটা উন্নত। তারা বলো, জননাঙ্গ সর্বদাই এককোষী কাদের? থ্যালোফাইটা। জননাঙ্গ সর্বদা এককোষী কাদের? থ্যালোফাইটা। মানে সে যদি কখনো যৌন জনন করে, তার জননের মধ্যে যে জননাঙ্গটা গঠিত হবে এটা সর্বদাই কয় কোষী? এককোষী। কাদের এটা? থ্যালোফাইটা। একটু শুনেন, যৌন জননের একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট বা ভ্রূণ গঠন করে। একটু বুঝেন, থ্যালোফাইটা যদি যৌন জনন করে, যদি সে যৌন জনন করে তাহলে তার অবশ্যই একটা ভ্রূণ গঠিত হবে নাকি হবে না? যৌন জননের তিনটা শর্ত আছে, একটা হচ্ছে গ্যামিট সৃষ্টি, নিষেক, আর হচ্ছে ভ্রূণের পরিস্ফুটন। যদি কোনো একটা জীবে তিনটা কাজ করতে পারে তাহলে তাকে যৌন জনন বলবেন, নাহলে যৌন জনন বলা যাবে না। তাহলে বলো, সে যদি যৌন জনন করে তিনটা কাজ করতে হবে কি হবে না? সে রেণুথলির মাধ্যমে গ্যামিট তৈরি করলো, ফাইন। গ্যামিটটা যদি নিষেক না হয়ে, যদি ভ্রূণ গঠিত না হয়, যৌন জনন ডাকবেন। তাহলে যৌন জননের একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে কি গঠিত হবে? ভ্রূণ। ভ্রূণ মানে কি? শুক্রাণু। এই শুক্রাণু প্লাস কার মিলন ঘটবে? ডিম্বাণুর। একটু বলো তো, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে, একটু তাকান, যে ভ্রূণটা গঠিত হয়, যে জিনিসটা গঠিত হয়, এটার নাম হচ্ছে জাইগোট। তারপর জাইগোটটা বিভাজনের ফলে ধীরে ধীরে সংখ্যা বাড়ায়, তাই না? তখন বহু কোষ বিশিষ্ট জাইগোটটাকে আমরা বলি ভ্রূণ। তো তাকান, এটা তাকান তো, বলো শুক্রাণু এক কোষী, ডিম্বাণু কয় কোষী? জানেন তো, গ্যামেট কয় কোষী? এক কোষী। তাহলে বলো, এক কোষ আর এক কোষ মিলা এখানে কয় কোষ হইতে পারে? দুই কোষ। একটু তাকাও, দুই কোষ হইল না, ধরো শুক্রাণু নিউক্লিয়াসটা মিলছে, ডিম্বাণু নিউক্লিয়াসটা মিলছে, কোষ হইছে কয়টা? একটা। একটু বলো তো, একটা কোষের নাম কি? জাইগোট। একটু কমন সেন্স কাটায় বলো তো, মাতৃ পিতৃ উদ্ভিদটা এক কোষী, মাতৃ উদ্ভিদটাও এক কোষী, পিতৃ উদ্ভিদটাও কয় কোষী? দেহটা এক কোষী। ভ্রূণটাকে বিভাজন করবে, ভ্রূণটাকে বিভাজন নাকি সেই বড় হয়ে নতুন শৈবাল হয়ে যাবে? সেই বড় হয়ে নতুন শৈবাল হয়ে যাবেন। তাহলে বলেন,
শৈবাল ছত্রাকের ভ্রূণটা সর্বদাই কয়কুশি। তাহলে শৈবাল ছত্রাকের ভ্রূণ কখনো বহুকুশি হয় না, কারণ তার মাতৃ দেহ কয়কুশি, অধিকাংশই এককুশি। তাহলে তার যৌন জনন হইলেও ঠিক আছে, কিন্তু যৌন জননের ফলে যে গ্যামিটটা তৈরি হয়, গ্যামিটটা কয়কুশি, এককুশি। তাহলে বলেন শৈবাল ছত্রাকের যৌন জননে ভ্রূণ, সরি গ্যামিট বলতেছি, ভ্রূণ, ভ্রূণ সর্বদাই কয়কুশি, এককুশি। ভ্রূণ সর্বদাই এক কোষী। একটু তাকান, বলো তার দেহটা বহুকুশি না? তার দেহটা কয়কুশি? তার বলো ভ্রূণকে বহুকুশি হওয়া সম্ভব কি সম্ভব না? ভ্রূণ বিভাজন করতে করতে বহুকুশি তৈরি হবে, তারপর ওই বহুকুশি জিনিসটাই মহাশ হিসেবে আত্মপ্রকাশ করবে। তাহলে বলো তার ভ্রূণটা কয়কুশি, বহুকুশি। বলো তার ভ্রূণ যদি বহুকুশি হয়, তার তার ভ্রূণটা কয়কুশি, বহুকুশি। বলুন তো বাকিগুলার সবার ভ্রূণ কয়কুশি, বহুকুশি। কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে? আমি আবার একটু প্রথম থেকে বলি। পৃথিবীতে 5 লক্ষ প্রজাতির উদ্ভিদ গুলাকে আমরা ফুল, ফল, বীজের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করছি। পৃথিবীতে অধিকাংশ উদ্ভিদেরই ফুল, ফল, বীজ হয় না। যাদের ফুল, ফল, বীজ হয় না তাদেরকে আমরা বলি অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগ্যামিয়া। আর পৃথিবীতে অধিকাংশ উদ্ভিদেরই ফুল, ফল, বীজ হয়। যাদের ফুল, ফল, বীজ হয় তাদেরকে আমরা বলি ফেনেরোগ্যামিয়া বা পুষ্পক উদ্ভিদ। তাহলে যাদের ফুল, ফল, বীজ হয় না তাদের প্রধান জনন পদ্ধতি অযৌন জনন, আর যাদের ফুল, ফল, বীজ হয় তাদের প্রধান জনন পদ্ধতি যৌন জনন। একটু তাকান, তাহলে যাদের ফুল, ফল, বীজ হয় তাদের প্রধান জননটা যৌন, যাদের হয় না নাম অযৌন। অর্থাৎ ক্রিপ্টোগ্যামিয়া কে আমরা আবার মূল কাণ্ড পাতার উপর ভিত্তি করে, মানে উন্নত থেকে অনুন্নতর দিকে আরেকটা ক্লাসিফিকেশন করতে পারি। যে সকল ক্রিপ্টোগ্যামিয়ার দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না তাদেরকে আমরা বলি থ্যালোফাইটা। যে সকল ক্রিপ্টোগ্যামিয়াকে মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারবেন না কিন্তু মূলের মতো একটা অংশ আছে তাদেরকে আমরা বলি ব্রায়োফাইটা। আর যে সকল ক্রিপ্টোগ্যামিয়াকে আপনি মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারবেন তাদেরকে আমরা বলি টেরিডোফাইটা। আমরা এগুলো সম্পর্কে একটু কমন বৈশিষ্ট্য বলতেছি। শৈবাল বা থ্যালোফাইটার কি কি বৈশিষ্ট্য আছে বলছি। শৈবালের দেহটা এককোষীয় হইতে পারে, বহুকোষীয় হইতে পারে। তবে তার দেহটা এককোষী হোক বা বহুকোষী হোক, তার দেহটা সর্বদাই হ্যাপ্লয়েড। শৈবালের দেহটা সর্বদাই কি, হ্যাপ্লয়েড। এবং তার দেহের গঠনে কোনো ভাস্কুলার টিস্যু নাই, মানে কোনো ভাস্কুলার বান্ডল নাই, কোনো জাইলেম নাই, কোনো ফ্লোয়েম নাই। সারা দেহটাই পানি শোষণ করে। এবং তার দেহের গঠনে যদি কোনো যৌন জনন করে, সাধারণত তার জননটা অযৌন। যদি সে যৌন জনন করে তার জননাঙ্গ বা রেণুথলি সর্বদাই কয়কোষী, এককোষী। তার তার দেহটা এককোষী হোক বা বহুকোষী হোক, এককোষী হলে তো এককোষী হবেই, বহুকোষী হওয়ার পরেও তার জননাঙ্গটা কয়কোষী, এককোষী। বলো তার জননাঙ্গটা এককোষী হোক, এককোষী হওয়ার পরে যে গ্যামিট বা যে ভ্রূণটা গঠিত হয়, ভ্রূণটা কয়কোষী, এককোষী। তার কখনো বহুকোষী ভ্রূণ হয় না। কেন না? কারণ তার পিতৃমাতৃটা কয়কোষী, এককোষী। বুঝতে পারছো? এবার একটু বলেন ব্রায়োফাইট সম্পর্কে। ব্রায়োফাইটা যাদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারো না কিন্তু মূলের মতো একটা অংশ আছে, নাম রাইজয়েড। বলো দেহের মধ্যে কোনো ভাস্কুলার বান্ডল আছে নাকি নাই? ব্রায়োফাইটা সেও কি ভাস্কুলার, অভাস্কুলার। বলো তার দেহটা হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড। দেহটা এককোষী নাকি বহুকোষী? মনে রাখবেন যে বতে ব্রায়োফাইটা, বতে বহুকোষী। এককোষী বললেন না, বতে ব্রায়োফাইটা, বতে বহুকোষী। বলো তার বহুকোষীর ভ্রূণ গঠিত হওয়া সম্ভব নাকি সম্ভব না? সম্ভব। তার যদি জননাঙ্গ থাকে, জননাঙ্গটা কয়কোষী, বহুকোষী। বলেন টেরিডোফাইটা। টেরিডোফাইটার দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় নাকি যায় না? ডিরেক্টলি যায়, মূল কাণ্ড পাতায়। বলো যদি মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় তাহলে দেহটা কয়কোষী? অবশ্যই বহুকোষী। হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? ডিপ্লয়েড। বলো তার দেহটা ভাস্কুলার নাকি অভাস্কুলার? ভাস্কুলার। তার কি ভ্রূণটা এককোষী নাকি বহুকোষী? সব খালি উন্নত বলবেন, এটার মধ্যে সব উন্নত বলবেন। তাহলে দেহটা ভাস্কুলার নাকি অভাস্কুলার? এককোষী নাকি বহুকোষী? হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড। ভ্রূণ গঠিত হয় নাকি হয় না? হয়। কয়কোষী? বহুকোষী। বলো উদ্ভিদ দেহটাই কয়কোষী? বহুকোষী। বলো জননাঙ্গ আছে নাকি নাই? অস্থায়ী জননাঙ্গ আছে। এককোষী নাকি বহুকোষী? বহুকোষী। তার সবই উন্নত বৈশিষ্ট্য, টেরিডোফাইটা। আর তার হচ্ছে সব অনুন্নত বৈশিষ্ট্য। আর সে হচ্ছে দুইয়ের মধ্যবর্তী জিনিস। সে সবচেয়ে অনুন্নত, সে তার তো অনেক উন্নত, আর সবচেয়ে উন্নত কে? টেরিডোফাইটা। আমরা থ্যালোফাইটের মোটামুটি বৈশিষ্ট্যগুলো পড়াইছি, এবার একটু আসেন এটা একটু পড়াবো, তাহলে মোটামুটি শেষ হয়ে যাবে। একটু তাকাও। আচ্ছা আমি তোমাকে আরেকটা একটু ভাগ দেখাই। বলো থ্যালোফাইটার মধ্যে একটা শ্রেণী বিভাগ আছে শৈবাল আর কি ছত্রাক। থ্যালোফাইটার মধ্যে কয়টা উদ্ভিদ আছে? দুইটা, একটা শৈবাল একটা ছত্রাক। বলো তো শৈবাল একটা থ্যালোফাইট, তার মানে থ্যালোফাইটের যা যা বৈশিষ্ট্য সবই কার বৈশিষ্ট্য? শৈবালের বৈশিষ্ট্য। ছত্রাক একটা থ্যালোফাইট, তাহলে বলো থ্যালোফাইটের যা যা বৈশিষ্ট্য সবই কার বৈশিষ্ট্য? ছত্রাকের।
কিন্তু দেখো তো শৈবাল এবং ছত্রাকে না একটু গঠনগত পার্থক্য আছে, আমি একটু বলি, এদিকে তাকান। শৈবাল এবং ছত্রাকের মধ্যে অনুন্নত হচ্ছে ছত্রাক। অনুন্নত কে? ছত্রাক। কারণ ছত্রাকে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, ছত্রাকের দেহে কোনো ক্লোরোপ্লাস্ট নাই। কিন্তু শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এবং তার দেহে ক্লোরোপ্লাস্ট আছে। তাহলে বলো, একটা উদ্ভিদ নিজের খাদ্য নিজে বানাইতে পারতেছে আর একটা উদ্ভিদ নিজের খাদ্য নিজে বানাইতে পারতেছে না, কোনটা উন্নত? যে নিজের খাদ্য নিজে বানাইতেছে। ভেরি গুড। তাহলে শৈবাল এবং ছত্রাকের মধ্যে উন্নত কে? শৈবাল। অনুন্নত কে? ছত্রাক। তাহলে আমি যদি অনুন্নত থেকে সাজাই তাহলে বলেন আমি থ্যালোফাইটার, আর আমি একটু উপরে লিখি, হ্যাঁ একটু উপরে লিখি থ্যালোফাইটার, জায়গা নাই নিচে, নিচে জায়গা নাই। দেখেন থ্যালোফাইটার মধ্যে দুইটা জীব আছে, একটা জীবের নাম কি? ছত্রাক। আরেকটা জীবের নাম কি? শৈবাল। আরেকটা জীবের নাম কি? শৈবাল। বলো দুইটাই কি ফাইটা? থ্যালোফাইটার। দেখেন তো আমি কি কথাটাকে এইভাবে বলতে পারি? একটু তাকান, ইম্পর্টেন্ট জিনিস। ছত্রাক থেকে শৈবাল উন্নত। ছত্রাক থেকে কি উন্নত? শৈবাল থেকে ব্রায়োফাইটা উন্নত। ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা উন্নত। তাহলে বলো ছত্রাক কেমন অনুন্নত কেন বলছি? কারণ সে নিজের খাদ্য নিজে বানাইতে পারে না। কি নাই? ক্লোরোপ্লাস্ট নাই, অর্থাৎ সে একটা পরভোজী। কি বুঝি? পরভোজী। আর শৈবালটা নিজের খাদ্য নিজে বানাইতে পারে, তার দেহে ক্লোরোপ্লাস্ট আছে, সে একটা স্বভোজী। কি বুঝি? স্বভোজী। আবার ছত্রাকের দেহে কোষপ্রাচীর আছে, যে কোষপ্রাচীরটা কাইটিন নির্মিত। আর পৃথিবীর সমগ্র উদ্ভিদে কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত। তাহলে বলো সেলুলোজ হচ্ছে উন্নত উদ্ভিদের মধ্যে আছে, আর ছত্রাকে কি আছে? কাইটিন। এটা উন্নত বৈশিষ্ট্য নাকি অনুন্নত বৈশিষ্ট্য? অনুন্নত বৈশিষ্ট্য। তাহলে আমি সব দিকটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। ছত্রাক একটা কি উদ্ভিদ? অনুন্নত উদ্ভিদ। কারণ সে নিজের খাদ্য নিজে বানাইতে পারে না, সে একটা পরভোজী, তার শরীরে ক্লোরোপ্লাস্ট নাই, তার কোষ প্রাচীরটা কাইটিন নির্মিত। আর শৈবাল নিজের খাদ্য নিজে বানাইতে পারে, স্বভোজী, তার কোষ প্রাচীরটা সেলুলোজ নির্মিত এবং ক্লোরোপ্লাস্ট আছে। পারবেন? তাহলে বলো ছত্রাক থেকে উন্নত শৈবাল, শৈবাল থেকে উন্নত ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা থেকে উন্নত টেরিডোফাইটা, টেরিডোফাইটা থেকে উন্নত ফেনেরোগেমিয়া। কি গেমিয়া? ফেনেরোগেমিয়া। এবার একটু তাকান, বলো তো ফেনেরোগেমিয়ার একটা কমন বৈশিষ্ট্য ফুল ফল আর কি হয়? হয়তো বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিট, 5 মিনিট শেষ হয়ে যাবে। বলো ফেনেরোগেমিয়ার একটা বৈশিষ্ট্য কি হয়? ফুল ফল বীজ হয়। বললাম তো আমরা কাকে বেশি ফোকাস করছিলাম? ফুলকে। ফেনেরোগেমিয়ার মধ্যে সবারই একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে ফুল হয়। সব ফেনেরোগেমিয়াদের কি হয়? ফুল হয়। একটু তাকান, ফেনেরোগেমিয়াদের সবারই ফুল হয়, কিন্তু কিছু কিছু ফেনেরোগেমিয়া আছে যাদের বীজ আছে কিন্তু ফল নাই। মানে ফুল আর বীজ হয়, মাঝখানে হয় না ফল। মানে ফুল আছে আর বীজ আছে, কি হয় না? আপনারা জানেন বীজটা ফলের ভিতরে থাকে, মানে ফলের ভিতরে আবৃত থাকে কি? বীজ। তাহলে কোন একটা উদ্ভিদের বীজ আছে কিন্তু ফল নাই, তাহলে বীজটা কি নগ্ন অবস্থায় আছে না? না বাইরে থেকে দেখা যাইতেছে নগ্ন অবস্থায় আছে। তখন আমরা ওই সকল ফেনেরোগেমিয়াকে বলি নগ্ন বীজি উদ্ভিদ। কি বীজি? নগ্ন বীজি। আবার যে সকল ফেনেরোগেমিয়াদের সবই আছে, ফুলও আছে, ফলও আছে, বীজও আছে। তাহলে বললো বীজটা কি ফল দ্বারা আবৃত না? বীজটা কি দেখা যাবে বাইরে থেকে? কারণ চারপাশে কি আছে? বীজের চারপাশে কি আছে? ফল আছে। তখন আমরা বীজটাকে আবৃত থাকে বিদায় ওই উদ্ভিদগুলোকে বলি আবৃত বীজি উদ্ভিদ। কি বীজি? তাহলে বলো আমরা এখানে দুইটা উন্নত অনুন্নত পাইলাম। একজনের ফল হয় না, বীজটা নগ্ন থাকে, আর একজনের সবই হয়, বীজটা আবৃত থাকে। আমরা একটাকে বললাম নগ্ন বীজি, আর একটাকে বললাম আবৃত বীজি। বলো তাহলে ফেনেরোগেমি উদ্ভিদ কয় রকমের আছে? 2 রকমের। বলো একটা ফেনেরোগেমিয়ার নাম কি বীজি? বলো কে উন্নত, নগ্ন বীজি নাকি আবৃত বীজি? আর অনুন্নত? নগ্ন বীজি। বলেন আরেকটা উদ্ভিদ হচ্ছে আবৃত বীজি। কি বীজি? আবৃত বীজি। একটু কথা বলো নগ্ন বীজের বৈশিষ্ট্য সম্পর্কে বলো। নগ্ন বীজের ফুল হয় আর কি হয়? বীজ হয়। কি হয় না? ফল হয় না। তাহলে বলেন তা আমি একটু লিখি, তার শুধু কি হয় না? ফল হয় না, ফল হয় না। বলো তার সবই হয়। আবৃত বীজের কি হয়? সবই হয়। এটা দেখান। বলো যদি তার ফুল হয় তাহলে তার জনন পদ্ধতির নাম যৌন। তারও জনন পদ্ধতির নাম যৌন। একটু এখান থেকে বলো। বলো তার দেহকে কি মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে নাকি যাবে না? বলো তার তুলনায় কি উন্নত? নগ্নবীজি। তাহলে তার দেহকে যদি ভাগ করা যায় তাহলে তারটা যাবে না? তাহলে বলো নগ্নবীজি উদ্ভিদের দেহটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। আর বলো তারটা যদি যায় তাহলে তারটা তাহলে তার দেহটাকে অবশ্যই ভাগ করা যাবে। তার তুলনায় সে উন্নত। আম গাছ জাম গাছ মূল কাণ্ড পাতা চিনেন না? আচ্ছা চিনে দিব না, আম গাছ জাম গাছের মূল কাণ্ড পাতা। তাহলে বলো, তাহলে বলো এই নগ্নবীজি উদ্ভিদের দেহটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, আবৃত বীজিটাকেও যায়। বলো তার দেহটা ছিল বহু কোষী। দেহটা কয় কোষী? সে 1 কোষী হবে। তার দেহটা কয় কোষী?
বহুকোষী। বলেন তার দেহটা কয়কোষী হবে? বহুকোষী। একটু বলো, তার দেহটা ডিপ্লয়েড, সে প্লয়েড হবে? কারণ সে তার তুলনায় উন্নত। তার দেহটা কেমন হবে? ডিপ্লয়েড। বলো তার দেহটা কেমন হবে? ডিপ্লয়েড। একটু বলো, তার দেহটা ভাস্কুলার, মানে জাইলেম ফ্লেম আছে, সেও ভাস্কুলার হবে, কারণ তার তুলনায় উন্নত কে? নগ্নবীজী। তাহলে সে যেহেতু ভাস্কুলার হয়ে গেছে অলরেডি, তাহলে নগ্নবীজীটাও কেমন? ভাস্কুলার। বলেন আবৃতবীজীটাও কেমন? ভাস্কুলার। 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 এবার একটু বলো, তার দেহ, তার ভ্রূণটা বহুকোষী, তার ভ্রূণটাকে এককোষী হবে? তার ভ্রূণটাও কয়কোষী? বহুকোষী। বলেন তার ভ্রূণটাও কয়কোষী? বহুকোষী। এবং সর্বশেষ বলো, জননাঙ্গ, জননাঙ্গ একটা ফুল এককোষী নাকি বহুকোষী? ফুল এককোষী নাকি বহুকোষী? অবশ্যই বহুকোষী। ফুলের কি উদ্ভিদের জননাঙ্গ না? তার চারদিকে তো ফুল আছে, তার জননাঙ্গটা কয়কোষী হবে? বহুকোষী। তার তার তো জননাঙ্গটাও তার বহুকোষী, তার জননাঙ্গটাও কয়কোষী? বহুকোষী। পারবেন? পারবেন? দেখেন আমি আবার একটু সাজাই পুরো, আমি আবার একটু সাজাই। বললাম ছত্রাক আর শৈবাল কোন ফাইটার মধ্যে পড়ছে? ছত্রাক এবং শৈবালের মধ্যে সবচেয়ে অনুন্নত জীব ছত্রাক, তার তুলনায় উন্নত শৈবাল। বলো তার তুলনায় উন্নত ব্রায়োফাইটা, ব্রায়োফাইটার তুলনায় উন্নত টেরিডোফাইটা, টেরিডোফাইটা থেকে উন্নত নগ্নবীজী, নগ্নবীজী থেকে উন্নত আবৃতবীজী। তাহলে বলো পৃথিবীতে সবচেয়ে উন্নত উদ্ভিদের নাম হচ্ছে এটা ছত্রাক, আর সবচেয়ে উন্নত উদ্ভিদের নাম আবৃতবীজী। পারবেন? এবার একটু তাকাও, আপনারা যখন শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইট, টেরিডোফাইট পড়তে যাবেন, দেখবেন শুরুতেই শৈবালের শুরুতে শৈবালের 10 থেকে 12টা বৈশিষ্ট্য দেওয়া আছে। ছত্রাক যখন পড়বেন দেখবেন 10 থেকে 12টা বৈশিষ্ট্য দেওয়া আছে। তো তাকাও, তোমাদের বইতে 194 নম্বর পেজ খুলবেন, দেখবা শৈবালের বৈশিষ্ট্য দেওয়া। বলো তো, এই যে এই জিনিসগুলো যদি তোমাকে কেউ শৈবালের বৈশিষ্ট্য জিজ্ঞেস করে, এই জিনিসগুলো সবই শৈবালের বৈশিষ্ট্য না? তাই কিনা? তাহলে আমি যে শৈবালের বৈশিষ্ট্য বলি, তাহলে শৈবাল তো ফুল ফল বীজ হয় না, প্রধান জনন অযৌন, তার দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, সে হচ্ছে আহ, দেহ এককোষী বা বহুকোষী, তার দেহটা হ্যাপ্লয়েড, অভাস্কুলার, তার দেহের গঠনে রেণুথলি বা যৌনাঙ্গ থাকলে সর্বদা এককোষী, ভ্রূণ সর্বদা এককোষী। শৈবাল সম্পর্কে যদি আরো কিছু কথা বলি, শৈবাল নিজের খাদ্য নিজে বানাইতে পারে, শালুক সংশ্লেষণ করতে পারে, সে সবুঝি, ক্লোরোপ্লাস্ট আছে, কোষ প্রাচীরটা সেলুলোজ নির্মিত। তাহলে বলেন এত এত বৈশিষ্ট্য শৈবালের, মুখস্থ করতে হবে এখন আর? একটু জাস্ট এই ছকটা যদি মাথায় থাকে, যে বোর্ডের মধ্যে যে লেখাগুলো আছে, এটা যদি আপনার মাথায় থাকে, আপনার শৈবালের বৈশিষ্ট্য পড়া শেষ, ছত্রাক বৈশিষ্ট্য পড়া শেষ, আপনার ব্রায়োফাইটের বৈশিষ্ট্য পড়া শেষ, আপনার টেরিডোফাইটের বৈশিষ্ট্য পড়া শেষ, আপনার নগ্নবীজের বৈশিষ্ট্য পড়া শেষ, আপনার আবৃতবীজের বৈশিষ্ট্য পড়া শেষ। জাস্ট দুই একবার, যেহেতু অনেক ইনফরমেশন, জাস্ট দুই একবার বাসায় একটু পড়ে নিয়ে দেখবেন পড়াটা অনেক সহজ হয়ে গেছে। বুঝতে পারছেন? বাসায় দুই একবার একটু পড়ে নিন। আজকের ক্লাস এ পর্যন্তই। কালকে যথারীতি ক্লাস টাইম